নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল পৌঁছে গেছে আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচে। তো ইস্ট বেঙ্গলকে ম্যাচ জিতিয়ে কোচ অস্কার ব্রুজন কি জানালো, দলের প্লেয়াররা কি বললো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কোচের নেক্সট প্ল্যানিং কি রয়েছে, কিভাবে দলকে খেলাবে, সেই নিয়েও কথা বলার সাথে সাথে আজকে বড় একটা ম্যাচ রয়েছে মলিনার জন্য। সেই ম্যাচটা কীরকমভাবে মলিনা গেম প্ল্যানিং করছে সেই নিয়ে কথা বলার রয়েছে। তার সাথে হতাশ করলো জাতীয় দল নিয়েও কিন্তু একটু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। শুরুতেই যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে, তো ইস্ট বেঙ্গল পৌঁছে গেছে কিন্তু আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচে। ইস্ট বেঙ্গলের সামনে কঠিন চ্যালেঞ্জ কিন্তু ছিল কালকে নামধারী, তো নামধারীর বিরুদ্ধেও কিন্তু ইস্ট বেঙ্গল আর যাই হোক ম্যাচ জিতে নিয়েছে। এবার যেটা মেন ব্যাপার হচ্ছে যে ইস্ট বেঙ্গলের খেলা তো মোটামুটি খেলেছে ভালো বলেই তারা ম্যাচ জিতেছে, অনফিল্ড তাদের পারফরমেন্স ভালো ছিল, কিন্তু প্রাক্তন প্লেয়াররা বলো বা বেশ কিছু কোচ বলো, তারা কিন্তু এখনও সেই ইস্ট বেঙ্গলের থেকে পিক লেভেলের খেলাটা দেখতে পাচ্ছে না। আমিও কালকে একই কথা বলেছি, ইস্ট বেঙ্গল ভালো খেলেছে এটুকু বলবো, কিন্তু এখনও ভালোর অনেক জায়গা রয়েছে, এখনও খামতির অনেক জায়গা রয়েছে। লাস্ট দুটো ম্যাচে ইস্ট বেঙ্গল গোল হজম করেনি, কিন্তু গোলের তলায় গিল বারবারই কিন্তু নড়বড়ে প্রতিটা ম্যাচে দেখা গেছে। তো সেই জায়গায় গিলকে কেন খেলানো হলো, যেখানে দেবজিৎ ছন্দে ছিল, দেবজিৎ রীতিমতন সিএফএলের ম্যাচ খেলে আসছে, তারপরেও সেই গিলের উপর ভরসা, মানে কি গিলকে খেলাতেই হবে বাধ্যতামূলক, এরকম কোনো ব্যাপার আছে নাকি সত্যি জানা নেই। তো সেই জায়গায় গিলের জায়গাটা তো সবসময় একটা নড়বড়ে জায়গা রয়েছে। এছাড়া ডিফেন্স মোটামুটি ভালো খেলেছে, খুব একটা খারাপ খেলেনি। তো সেই জায়গায় এই জায়গাটা একটু চিন্তার কারণ রয়েছে। মিডফিল্ডে প্রত্যেকটা বিদেশি প্লেয়ারকে আরও ভালো খেলতে হবে। রাশিদ তো দুর্দান্ত সন্দেহ রয়েছে, রাশিদকে ধরলাম যে সে ভালো খেলেছে, তাকে নিয়ে কোনো সন্দেহর জায়গা নেই। সল কিছুটা খেলাটাকে স্লো খেলাতে ভালোবাসে, গেম অনুযায়ী গেম কন্ট্রোল করতে পারে, বল হোল্ড করতে পারে, নিজের কাছে বল রাখতে পারে, প্রেস করে বল উইনও করতে পারে, সেটাও ঠিক আছে। কিন্তু মিগুয়েল সেই এখনও নিজের পিক লেভেলে মিগুয়েল আসতে পারেনি। এতটা সময় চলে গেল, এতগুলো ম্যাচ মিগুয়েল খেললো, কিন্তু সেই মিগুয়েলকে দেখে কখনোই মনে হচ্ছে না সে 100% ম্যাচ ফিট রয়েছে। দেখে তাকে মনে হয় কোনো সময় টায়ার্ড, কোনো সময় ম্যাচ ছেড়ে দেয়। উইথ দ্য বল মিগুয়েল দুর্দান্ত, তার কাছ থেকে বল পাওয়া বা বল কাড়া অসম্ভব, সে পাসও বাড়াচ্ছে খুবই ভালো, কিন্তু একটা প্লেয়ারের তো ফিনিশিংটা দরকার, ফিনিশিংটা আরও উন্নতি করতে হবে। হ্যাঁ, আমরা জানি মিগুয়েল এবং বার পোস্টের মধ্যে একটা আলাদাই ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা যদি বাদও রাখি তাহলেও কিন্তু প্রত্যেকটা যে দেখেছো যে শটগুলো বেশ কিছু পোস্টে গেছে, তাহলে তাকে আরও নিজের খেলার উন্নতি করতে হবে, যাতে পোস্ট নয় যেগুলো কেন একদম জালে জড়িয়ে যায় বল, সেই জন্য কিন্তু তাকে আরও প্র্যাকটিস করতে হবে। এবং মিগুয়েল কিছু কিছু ক্ষেত্রে খেলা ছেড়েও দিতে আমরা দেখেছি, মিগুয়েলকে তুলে নিতে হচ্ছিল, কালকে যেরকম ওয়েদার ছিল সেই জায়গায় মিগুয়েল পারছিল না, তার ওই কারণেই তাকে তুলে নেওয়া। এবার মিগুয়েলকে তুলে নেওয়ার পর কিন্তু সেই জায়গাটায় খামতি রয়েই গেছে, কারণ একজন পারফেক্ট ওই যে অ্যাটাকিং মিডিও ইস্ট বেঙ্গলের কাছে নেই। হ্যাঁ, নাওরেম মহেশ সিং রয়েছে, তাকে পরবর্তী সময় পাওয়া যাবে, কিন্তু ওই জায়গাটা একটু খামতির জায়গাটা তো লাগছেই। এবং আক্রমণ বিভাগে কিন্তু অবশ্যই আমি বলবো হামিদকে আরও বেশি পরিশ্রম করতে হবে। হামিদ শেষ ম্যাচটা ভালো খেললো, চেষ্টা করেছে, অনেকটা নিচে থেকে বল নিয়ে উপরের দিকে যাচ্ছিল, কিন্তু এই জায়গাগুলো একটু চোখে লাগার জায়গা রয়েছে। উইঙ্গাররাও ভালো খেলছে, কিন্তু তাদেরও সেকেন্ড স্ট্রাইকার হতে হবে। যখন একটা উইং থেকে ক্রস আসছে, স্ট্রাইকার তো সে পজিশানে রয়েছে, তাদের সেকেন্ড স্ট্রাইকার পজিশান থেকে ফিনিশ করতে হবে, ফিনিশিংয়ে আরও জোর বাড়াতে হবে। চান্স প্রচুর আসছে, চান্স প্রচুর ক্রিয়েট হচ্ছে, কিন্তু এত চান্স মিস করলে হবে না। কোনো ম্যাচ আরও বেশি কঠিন চ্যালেঞ্জ হলে, অপোনেন্টের ডিফেন্ডাররা আরও শক্তিশালী হলে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে গোল খেতে খুবই সমস্যা হবে। এবং ইস্টবেঙ্গল ধারাবাহিকভাবে তো গোল হজম করে আমরা দেখেছি, তো সেই গোল হজমের জায়গাটাকেও বন্ধ করতে হবে, তাহলে ইস্টবেঙ্গল মোটামুটি ভালো করতে পারে। তো অস্কারও কিন্তু দলকে নিয়ে খুশি, হ্যাঁ দলের প্লেয়াররা ভালো করেছে, ফাইনালে গেছে, কিন্তু অস্কার এখনই আত্মতুষ্টির মধ্যে নিজেকে ভাসিয়ে দিতে চাইছে না, কারণ সামনের যে ম্যাচটা রয়েছে সেটা শুধু যে ফাইনাল ম্যাচ সেটা নয়, সঙ্গে একটা ডার্বি ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে কিন্তু ম্যাচ জিতে তারা কিন্তু ট্রফি পেয়ে তারপর সেলিব্রেট করতে চাইছে, তার আগে কোনো রকমভাবে প্লেয়ারদের যে একদম ভেসে যেতে বলছে সেরকম ব্যাপার নয়। এবার কালকের খেলাটা ঠিক এরকমটা হয়েছিল, কোচ
কিছুটা হলেও গেমটাকে অফ করতে চেয়েছিল, সেই জন্য মেন প্লেয়ারদের তুলে নিয়ে বেঞ্চ থেকে প্লেয়ারটাকে এনে অনেকটা খেলাটাকে স্লো করতে চেয়েছিল। সেটাতে কোচ সফল হয়েছে। কোচ যেটা জানিয়েছে যে হ্যাঁ, প্লেয়াররা আমাদের ভালো খেলেছে, তাদের আরও বেশি গেম টাইম দেওয়া, প্লেয়ারদের রেস্ট দেওয়া প্রপার, যাতে তাদের ইনজুরি সমস্যা, কাট সমস্যা কিছু না হয়, সেই কারণেই আমরা এইভাবে গেমটাকে কন্ট্রোল করেছি। ভালো লাগছে ম্যাচ জিততে পেরে, কিন্তু আমাদের কাজ সামনে এখনও অনেক বাকি রয়েছে। সেইগুলো না হলে কিন্তু এখনই আনন্দ করার কোনো জায়গা নেই, সেটা কিন্তু জানিয়েছে। এবং এই যে ফাইনাল ম্যাচ কিন্তু নতুন সময়ে হবে, যেরকমটা শোনা যাচ্ছিল সন্ধ্যা 7:30 থেকে ওয়াইবিকে স্টেডিয়ামেতে ফাইনাল ম্যাচ হবে। না, সন্ধ্যে 7:30 নয়, সন্ধ্যা 6টা থেকে কিন্তু খেলা হবে ওয়াইবিকে স্টেডিয়ামে। অনলাইন টিকিট তো বেশ কিছুদিন আগে থেকেই দেওয়া শুরু হয়ে গেছে। ইস্টবেঙ্গল তারা গ্রুপ এ চ্যাম্পিয়ন হয়ে গেছে। যারা ইস্টবেঙ্গলের সাপোর্টার রয়েছে, যারা ইস্টবেঙ্গলকে সাপোর্ট করতে যাচ্ছ ফাইনাল ম্যাচে, তারা গ্রুপ এর যে গ্যালারিগুলো রয়েছে, খুব সম্ভবত B1 বা এরকম কিছু, আমি দেখে বলতে হবে, তবু আমি বলে দেবো। তো সেই গ্যালারিগুলো তোমরা টিকিট কাটো, অনলাইন টিকিট কেটে নাও, এবং তোমাদের খুব সম্ভবত 4 নম্বর গেট দিয়ে তোমাদের ঢুকতে হবে। এবার টিকিট রিডিম কিভাবে হবে সেটা কোনো অফিসিয়াল আপডেট নেই। বারবারই অনেকে মেসেজ করছো যে টিকিট দাদা রিডিম করবো কীভাবে, অফিসিয়াল নোটিশ এলে জানিয়ে দেবো, এখনই বলার মতন কোনো জায়গা নেই। এবার আইএফএ শিল্ডের ফাইনাল তো ইস্টবেঙ্গলকে খেলতে হবে ওয়াইবিকে স্টেডিয়ামে, কিন্তু ওয়াইবিকে স্টেডিয়ামেতে কিন্তু ইস্টবেঙ্গলের ফাইনাল ম্যাচের রেকর্ড খুব একটা ভালো নয়। 2003 সালে আইএফএ শিল্ডের ফাইনাল ইস্টবেঙ্গল হেরেছিল ওয়াইবিকেতে। 2003-এ যেটা সুপার কাপ হয়েছিল তখন হেরেছিল ইস্টবেঙ্গল। 2010-এ যাই হোক তারা ট্রফি জিতেছিল। 2011-র ফেড কাপ সেটাও কিন্তু হেরেছিল। 2012-র আইএফএ শিল্ড জিতেছিল, কিন্তু 13-তে আইএফএ শিল্ডের ফাইনাল হেরেছিল, এবং 23-এও ডুরান্ড কাপের ফাইনাল ইস্টবেঙ্গল হেরেছিল। তো রেকর্ড কিন্তু একটু দেখতে গেলে খারাপ রয়েছে। 7টা ম্যাচের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল 5টা ম্যাচ হেরেছে ওয়াইবিকে স্টেডিয়ামে। তো আবারও সেই ওয়াইবিকেতে খেলা একটু তো চিন্তা লাগছে। আশা করছি ইস্টবেঙ্গল কিন্তু ট্রফিটা ঘরে তুলতে পারবে। এই সমস্ত রেকর্ড কিন্তু সমস্ত কিছু বাদ রেখেই কিন্তু ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারবে, এটুকু আমরা আশা করতে পারি। আর আজকে আরও একটা বড় ম্যাচ, মোহনবাগান সুপার জায়েন্ট তারা ইউনাইটেডের মুখোমুখি হবে। তো সেই ম্যাচ নিয়ে যদি কথা বলি, মলিনা একটু চিন্তিত থাকবে তার প্লেয়ারদের নিয়ে, কারণ মনবিরের শোনা যাচ্ছে হালকা ইনজুরি রয়েছে। বেশ কিছু প্লেয়ার জাতীয় দলে গেছে, 6 জন বিদেশির মধ্যে। কোচ তো জানে যে আমার কাছে 5 জন প্লেয়ারই রয়েছে, টিমিকে সাইডে রেখে দিয়েছে। তো সেক্ষেত্রে যদি আজকে গেম প্ল্যানিং নিয়ে কথা বলি, 4-4-2-এ কিন্তু মলিনা দলকে খেলাবে। গোলের তলায় ভিসাল শুরু করবে। ডিফেন্স লাইনে কিন্তু রড্রিগেজের সঙ্গে মেহতাব সেন্টার ব্যাক, সাইড ব্যাকে একদিকে অভিষেক সিং, অপরদিকে আশিস রাই শুরু করবে। মাঝ মাঠে কিন্তু থাপার সঙ্গে শুরু করবে সূর্যবংশী, এবং যদি উইঙ্গারদের কথা বলি, একদিকে কিয়ান, অপরদিকে রফসান রবিনোকে দিয়ে শুরু করানো হবে, এবং স্ট্রাইকার পজিশনে কামিংস এবং ম্যাকক্লারেনকে প্রথম থেকেই ব্যবহার করার চিন্তাভাবনা থাকবে। এটাই কিন্তু গেম প্ল্যানিং হতে চলেছে। দুপুর 2:30 থেকে খেলা হবে। যারা যারা ভিডিও দেখছো স্কোর লাইন প্রেডিকশান করে যেও। আর একসাথে খেলা দেখার ইচ্ছা আজও রয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে একসাথে খেলা দেখবো, খেলা দেখার ব্যবস্থা হয়ে যাবে। তাই যারা চ্যানেলে প্রথমবার এসেছো সাবস্ক্রাইব করে নাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে খেলা দেখার সমস্ত আপডেট পেয়ে যাবে। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি জাতীয় দল নিয়ে কথা বলি, তো যেমনটা হওয়ার কথা ঠিক তেমনটাই হলো। জাতীয় দল কিন্তু AFC এশিয়ান কাপে যে ম্যাচগুলো খেলছিল, কোয়ালিফিকেশানের ম্যাচ, তাদের কিন্তু কোয়ালিফিকেশান আর নয়, তারা কিন্তু পুরোপুরি ছিটকে গেছে। সামনের দিকটা যতটাই তাকাবে অন্ধকার। ইন্ডিয়া টিম এতই খারাপ খেলছে, এদের উপর খুব একটা কারো আশা থাকে না, তবুও ওই আশা তো করতেই হয়। জাতীয় দল খেলছে তো সেখানে আবার হতাশামূলক ফুটবল, জঘন্য খেলা, প্রত্যেকটা প্লেয়ারের ভুল। আমি কোনো প্লেয়ারকে দোষ দেবো না, পুরো টিমটাই খারাপ খেলেছে। যদি ঘরের মাঠে অন্তত পয়েন্ট না আনতে পারে কিছু বলার নেই, সেই জায়গা থেকে 2-1 গোলে হেরে গেছে, কিচ্ছু বলার নেই। আর কি করে হবে, যেখানে আমরা সুনীল ছেত্রী যে ফুটবলটাকে শেষ করতে চেয়েছিল, সেই কারণে জাতীয় দল থেকে রিটায়ারমেন্ট নিয়েছিল, সে তো জানে যে আমার খেলাটা ঠিক কোন জায়গায় এসে গেছে, এখান থেকে আমার রিটায়ারমেন্ট নেওয়াটাই সবথেকে ভালো ব্যাপার। সে তো একদম নিজের পিক লেভেলে যখন চলছিল তখন তো রিটায়ারমেন্ট নেয়নি, যখন দেখছে যে আর পারছি না, শরীর দিচ্ছে না, তখনই সে রিটায়ারমেন্ট নিয়েছিল। তারপরও তার রিটায়ারমেন্ট ভাঙিয়ে যদি তাকে নিয়ে এসে খেলানো হয়, যা হবার তাই হচ্ছে। সুনীল ছেত্রীকে একা দোষ দিয়ে লাভ নেই। বাদবাকি প্লেয়াররা কী করছিল, তারা ঘাস কাটছিল? নয়, প্রত্যেকটা প্লেয়ারের দোষ, প্রত্যেকটা প্লেয়ার খারাপ। এখান থেকে সবথেকে ভালো আন্ডার 23 যে দল খেলছে তাদেরই সামনের দিকে ভাবা উচিত। এই যে দল, এই দল থেকে
বেশিরভাগ প্লেয়ারকে ছাঁটাই করে দেওয়া দরকার। বেশিরভাগ প্লেয়ার আমি বলবো আনোয়ার, আপুইয়া এই বা ছাংতে এই 2-3 জন বা 2-4 জন প্লেয়ারকে রেখে বাদবাকি সমস্ত প্লেয়ারদের ছাঁটাই করে দিক। নতুনভাবে আন্ডার-23 দলটাকে যেরকম তৈরি করেছে সেই অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে তৈরি করে নিয়ে আসুক, তাহলে কিন্তু কিছু ভালো হবে। তা না হলে কিচ্ছু হওয়ার নেই। অন্তত এই দলটাকে নিয়ে, এই দলটা সবথেকে জঘন্য দল, এই দলটা সবথেকে জঘন্য ফুটবলটা ইন্ডিয়ান ফুটবলের ইতিহাসে খেলেছে। অন্য অনেক দল অনেক ব্যাচ ক্যাচে, কিন্তু এত খারাপ ব্যাচ ছিল না। এই ব্যাচটা এত খারাপ, এদের পুরোপুরি বাদ দেওয়া দরকার। আমার তো মতে এটাই বলে, কিছু বলার নেই। এই ম্যাচ নিয়ে তো কিছুই বলবো না। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।